এই যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো চলছে, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া। রাশিয়া কি অলরেডি হস্তক্ষেপ করে বসলো পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে? এই হস্তক্ষেপের ঘটনাটা কি অলরেডি ঘটেছে? এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা। রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ সেখানেই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান যে আজকালকের মধ্যে মানে কাল পরশুর মধ্যেই সম্ভবত আরেকজন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। সেই উপদেষ্টা কি হবেন, তাকে কোন পোর্টফোলিও দেওয়া হবে, এবং এটাও শোনা যাচ্ছে সম্ভবত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। ভারত দুই একদিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এটা যেদিন থেকে শুরু হবে মনে রাখবেন যে সেদিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। দেখতে থাকুন হ্যাঁ কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেমন ইন্ডিয়ার হিন্দু লোক খেপে গেল, কি রে বাবা আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায় যে কোনোভাবে লাইগা রাখলে ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই, এখন তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না, যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে হবে, তার হচ্ছে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো। এটা হচ্ছে যে পাইকাদের। এবং ইউএস এর কাজটা কি, ইউএস হচ্ছে যে যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজি হয় না, বাংলাদেশে চাইছে, শেখ হাসিনা রাজি হয় না। সুতরাং দোনোটাই শেখ হাসিনা, ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে জানে। সুতরাং এখানে কি করো, এখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএস এর আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নেই, যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নত জানু হয় ইউএস এর কাছে। এই যখন অবস্থা, এগুলো সবগুলা এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন, ভারত নিউক্লিয়ার কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবার গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ। আর বাংলাদেশ একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরা মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না, কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে পাগল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে। যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়ে দেয়, আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগর পড়বে না। মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নেই। বিশাল দেশ, যে কোনো এক জায়গায় পাবলিক ঢিকা যেতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা যে পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়ে তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প। যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ধরে বসবে। এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে, বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য নিয়ে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে, এই সৈন্য দিয়া 4500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশে, ওইটা ফ্রি ওপেন করে দিবে র। তার মানে যে ফেন্সি ডিল, যেটা এখন 2000-2500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200, 250, 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে।
ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সবকিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে দিব দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। দিচ্ছি দিব ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনার, যখন আপনার দেশে কিছু আসবে তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে। মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও, এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দেবে। দেখো, এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে আমরা তো কিছু করতেছি না, কিন্তু ওরা করবে। আর এটাতে পয়সা ঢালবে কে? আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাটোয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা? পাকিস্তানি কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা? ভারতের মারবে কারা? পাকিস্তান কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে। এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন, তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়ে। কারণ মায়ানমারের তো বিশাল একটা অংশে ভারত আছে এখন, সেখান দিয়ে এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি 7 সিস্টার ভাঙতে যাবেন, ভারত 7 সিস্টার না, এটা আপনার বলা উচিত 10 সিস্টার। কারণ হচ্ছে 7 সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব 10 সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরো বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেক আছে, সেইখানে জায়গায় হাতির নেক করে ফেলাবে, মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিসফায়ার চাইবে বাংলাদেশ, সিসফায়ার ওকে, তোমার সাথে সিসফায়ার করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও, যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য দিয়েছে, এখন আবার দন্নস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য দিয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তানকে আপনারা বোমা দিবে না, তখন কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিতৃষ্ণা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায়। ওরা ওই কাম করে দিবে। আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষিতা, সেটার হোগা ফাইনাল মারা যাবে। এটা বলে রাখলাম। আর ভারত 2-1 দিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে, যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এটা যেদিন থেকে শুরু হবে, মনে রাখবেন যে সেদিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয়, তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন, চিল্লান। এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা, এটার বিচার চাই। এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে 3টা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে ঢুকে আক্রমণ করছো, আগে সেইটা বলো। এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে। 2টা জিনিস নিয়ে এখন বেশি হেডেক, এক ভারতীয় এম্বাসিতে আক্রমণ, এটা যেমন দেখানো হয়েছে, এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়েতে মাল্লা জ্বালাইয়া দিলে আগুন, এইটা এখন ইন্টারন্যাশনাল, এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, কানাডার সংসদে আলোচনা হয়েছে। কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে, দেখতে থাকো। হ্যাঁ, কি কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে।
দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, উত্তেজনা বিরাজ করছে, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে নানা ধরনের বিবৃতি দিচ্ছে, এগুলো আমরা দেখছি। সর্বশেষ গতকালকে ভারত আমাদের চট্টগ্রামের যে ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে নিরাপত্তার কারণে। আমরা এর আগে 18 তারিখে রাতে দেখেছি চট্টগ্রামের এই সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা হওয়ার ঘটনা দেখেছি, পাথর ছোড়ার ঘটনা দেখেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত তীব্র অবস্থান ব্যক্ত করেছিল। এরপরে আমরা ভারতে বাংলাদেশি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা দেখলাম। সেটা নিয়ে বাংলাদেশের ব্যাপক যে শঙ্কা এবং প্রতিবাদ, সেটা আমরা দেখেছিলাম। এই যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো চলছে, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া, যে রাশিয়াকে আমরা ভারতের পরম বন্ধু হিসেবেই জানি। সেই রাশিয়া বলছে দিল্লি এবং ঢাকার উত্তেজনা কমাতে হবে। রাশিয়া আদতে কার পক্ষে হয়ে কথা বলল, নাকি নিরপেক্ষভাবেই কথা বলার চেষ্টা করলো? চলুন জেনে দেখি কি বলছেন রাশিয়ার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত। তার কথার মাধ্যমেই বুঝতে পারবো, বিশ্লেষণের মাধ্যমেই বুঝতে পারবো আদতে তিনি কি বুঝাতে চাই। এখন টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার। খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। আজকে ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রুশ রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপরে গুরুত্ব আরোপ করে বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন। তিনি সতর্ক করেছেন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাড়তে দেয়া যাবে না। কোথায় বলছেন তিনি? বাংলাদেশে বসে বলছেন। বাংলাদেশে নিযুক্ত তিনি রাশিয়ার রাষ্ট্রদূত, সুতরাং এটা বাংলাদেশের দিকেই ইঙ্গিত করা হয় প্রকারান্তরে। এ সময় তিনি জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারা হস্তক্ষেপ করতে চায় না, এটাও বলছে তারা। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাশিয়া আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে খোজিন জানান, রাশিয়া এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি আমন্ত্রণ জানায় তাহলে রাশিয়া পর্যবেক্ষক পাঠাবে, এমনটা জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে বসে যখন রাশিয়ান রাষ্ট্রদূত বলেন দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, উত্তেজনা কমাতে হবে, উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না, তখন এটা পরোক্ষভাবে বাংলাদেশ সরকারকেই বলা কিনা সেটা একটা বড় ব্যাপার। এটা নিশ্চিত করেই রাশিয়া সরকারের একটা বার্তা, এবং এই বার্তা যদিও তারা বলছে রাশিয়া দুই দেশের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা জানি রাশিয়া ভারতের পরম বন্ধু, এবং এতটাই পরম বন্ধু যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও দুর্বল করে ফেলেছে ভারত। সুতরাং রাশিয়ার রাষ্ট্রদূতের এই বার্তাটা খুবই সরল সোজা বার্তা। এটা ভাবলে আমার মনে হয় ঠিক হবে না, এটার পেছনে কোনো না কোনো বড় কারণ রয়েছে। তাহলে কি ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে হয় আপনার কাছে দর্শক? কিংবা রাশিয়ার হস্তক্ষেপ এখানে করতে না চাইলেও রাশিয়া কি অলরেডি হস্তক্ষেপ করে বসলো পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে? এই হস্তক্ষেপের ঘটনাটা কি অলরেডি ঘটেছে, কিংবা আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হয়েছে যে চিঠির খবরটা কোনো পক্ষই হয়তো জানাবে না? যেদিন শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ দেশে আসলো, সেদিন ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, দুটো মিডিয়াতে, প্রথম আলো এবং ডেইলি স্টারে, যে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিকাণ্ড হলো, পাশাপাশি যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে ছায়ানটে যে ভাঙচুর হলো, তারপর দিন উদীচিতে হামলা হলো, এই যে ঘটনাগুলি ঘটলো, আমি বারবার বলেছি যে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো খুবই পরিকল্পিত ঘটনার অংশ। কার পরিকল্পনা সেটা নিয়ে আলোচনা কিন্তু গত কয়েকদিন ধরে চলেছে। আজকে আমরা দেখলাম যে সংবাদপত্র মালিকদের সংগঠন, সম্পাদকদের সংগঠন, এরা একটা প্রতিবাদের মতো আলোচনা করেছিল। মালিকদের সংগঠন, যেটা নোয়াব বলা হয়, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ, এরা মিলে একটা প্রতিবাদ সভা করেছিল। সেই প্রতিবাদ সভায় সম্পাদক ছিল, সাংবাদিকরা ছিলেন, বিভিন্ন ধরনের সোশ্যালি সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তারা ছিলেন, নানাজন নানা বক্তব্য রেখেছে। এবং সেই বক্তব্য রাখতে গিয়ে সেখানে একজনের বক্তব্য আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, এনসিপির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেছেন সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে এই ঘটনার সঙ্গে। এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম আসলে কি বললেন একটু ভাবুন। নাহিদ ইসলাম কিন্তু একসময় সরকারের অংশ ছিলেন, উনি একসময় উপদেষ্টা ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে এনসিপি গঠন করেছেন, এবং ওনার সঙ্গে সরকারের একটা মোটামুটি যোগাযোগ আছে। কিন্তু তিনি অভিযোগ করতেছেন যে এই ঘটনার সঙ্গে সরকারের
ভিতরের একটা অংশের একটা সম্পর্ক, এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। মানে এই কথাটা কি একটা বড় ধরনের অভিযোগ না, যে সরকার যার উপর সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই, সেই সরকারেরই একটা অংশ এই ধরনের অঘটন ঘটাচ্ছে। এই অভিযোগ আমার মতো এলেবেলে লোক করে নাই, কিন্তু একটা বড় রাজনৈতিক দল, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এনসিপি, তার যিনি আহ্বায়ক সেই নাহিদ ইসলাম, যিনি সাবেক একজন উপদেষ্টাও ছিলেন, তিনি এই অভিযোগটা করেছেন। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই, তাহলে আপনারা কথাটা গুরুত্ব বুঝতে পারবেন। তিনি বলেছেন, আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই, এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। বুঝতে পারছেন? উনি সরকারকেও কিন্তু এর জন্য দায়ী করছেন। এখন প্রশ্ন হলো, সরকারের কেউ না কেউ যে জড়িত ছিল, এটা কিন্তু আমরা আরেকটা ব্যাপার থেকে বুঝতে পারি। আপনি দেখবেন এর মধ্যে আমি দেখলাম, কালকেই তো দেখলাম যে নুরুল কবির, নিউ এজের সম্পাদক এবং এই সম্পাদক পরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই নুরুল কবির দুদিন আগে একটা বেসরকারি টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে গত 1.5 বছরে উনি যত উপদেষ্টাকে ফোন করেছেন, ওই যেদিন ভাঙচুরটা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, সেদিন এক রাতেই, মানে এক ঘন্টার মধ্যেই তিনি তারও চেয়ে বেশি উপদেষ্টাকে ফোন করেছেন এবং উনি প্রধান উপদেষ্টাকে যোগাযোগ করেছেন, তার সঙ্গে যোগাযোগ করেছেন। কি কারণে করেছেন যোগাযোগ? যাতে নাকি আগুনটা নেভানো হয়, আগুনটা নেভাতে দেওয়া হয়, এবং ডেইলি স্টার অফিসের উপরে যারা এখানে আটকে পড়েছিল কিন্তু তাদেরকে বের করতে দেওয়া হয়। যারা আগুন জ্বালিয়েছিল তারা কিন্তু তাদেরকে বের করার ক্ষেত্রে, মানে বরং তাদেরকে পুরে মারা যাক, এ ধরনের তাদের একটা টেন্ডেন্সি ছিল। মানে এত ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা আর কখনো হতে পারে না। নুরুল কবিরের কথায় যেটা বোঝা যায় যে এত উপদেষ্টাকে ফোন করা সত্ত্বেও কোনো সাহায্য কিন্তু আসেনি। কেন আসেনি? কেউ কি আসতে বাধা দিয়েছিল? কেউ কি আসতে না করেছিল? তাহলে এটা ঘটলো কিভাবে? কারা তারা? তাদেরকে চিহ্নিত করার কোনো প্রক্রিয়া কি শুরু হয়েছে? আমরা দেখেছি এর মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে, প্রায় 400-500 জনকে আসামি করে তারা মামলা করেছে। বেশ কয়েকজনকে ধরাও হয়েছে। একজনকে দেখলাম যে তার কাছ থেকে লুট করা প্রায় 50 কোটি টাকা, 50,000 টাকা উদ্ধার করা হয়েছে, এবং সে কিছু টাকা দিয়ে টিভি কিনেছিল, ফ্রিজ কিনেছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ভালো, আমি এগুলিকে খারাপ বলছি না। লোকগুলিকে ধরা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে, এগুলি ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু এদেরকে ধরে আপনি কি করবেন? এদেরকে ধরার একটা সুবিধা হলো ফার্দার এরা এখানে আসবে না। কিন্তু যদি এরা পেশাদার চোর হয়, এরা তো চোর আসলে, এরা কিন্তু কোনো আদর্শের জন্য যায়নি, এরা চুরি করতে গিয়েছিল। একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল, তারা ওখানে চুরি করতে গিয়েছিল। যে লোকগুলি যে আপনি ওই রাতে কোনো ভিডিও ফুটেজ আপনার কাছে থাকে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি যে কোনো একটা ভিডিও ফুটেজ ধরে আপনি দেখবেন, যে লোকটাকেই পাবেন আপনি নিশ্চিত জানবেন সে একটা চোর, দাগি চোর। সে এখানে চুরি করতে গিয়েছিল, ও কোনো আদর্শ নাই, ও চোর এবং একটা লেবাস পরে গিয়েছিল এখানে একটা, এবং একটা স্লোগান দিয়েছিল, ওই যে যেটা নাকি নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের স্লোগান দিয়ে এই কাজগুলো তারা করেছে। তো তাদেরকে ধরেন, কোনো সমস্যা নাই। এই চোরগুলো এরপরে এই ধরনের চুরি করতে যাতে একটু চিন্তা করবে সেকেন্ড টাইম, যে আমাদের যে গেলে তো আমাদের ধরে নেবে এবং বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই চোরগুলোকে উৎসাহটা কে দিয়েছিল? এই চোরগুলোকে কে পাঠিয়েছিল? সেটা কি দেখা দরকার না? যদি সেই লোকটাকে ধরতে না পারেন, যদি সেই লোকগুলিকে আইডেন্টিফাই করতে না পারেন, তো আগামীতে তো আবার একটা অঘটন ঘটবে, আগামীতে আবার যাবে। সেগুলো কারা হবে? আমরা একটা অদ্ভুত একটা সরকারকে দায়িত্ব দিয়েছি, তারা যে কি করছে, তাদের মধ্যে কে কি বলছে, তারা সে শুনেও না, বোঝেও না, কিছু মনেও করে না। আর একটা কথা বলি, যে কথাটা একটু গুরুত্বপূর্ণ। সে কথাটা হলো, আমরা জানতে পেরেছি, শুনেছি আর কি, যতটুকু জেনেছি, যে আজকালকের মধ্যে, মানে কাল পরশুর মধ্যেই সম্ভবত আরেকজন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, এরকম শুনেছি, বাজারে শোনা যাচ্ছে। সেই উপদেষ্টা কি হবেন, তাকে কোন পোর্টফোলিও দেওয়া হবে, এবং এটাও শোনা যাচ্ছে সম্ভবত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। তাহলে কি, হ্যাঁ, আমাদের বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি ব্যর্থ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, উনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। কিছু বললে পেঁয়াজ আলুর দাম টাম নিয়ে আলোচনা করেন, সন্ত্রাসের কথা জিজ্ঞাসা করলেন, এবং হাস্যকর সমস্ত মন্তব্য উনি করেন, করে মানুষের কাছে হাসির পাত্র ইতিমধ্যে উনি হয়ে গেছেন। কাজে এখানে পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু কাকে আনা হচ্ছে? এখন যদি কেউ বলে যে এই বিশেষ লোকটাকে এই দায়িত্বে আনার জন্যই এত কিছু ঘটানো হলো, এটা মারাত্মক একটা অভিযোগ হবে। কিন্তু এই অভিযোগটা আমি বলতে চাই না, কিন্তু আমি তো কারো কারো কাছ থেকে শুনেছি, এই ধরনের হতে পারে, এই কারণেও
বলা হতে পারে জাহাঙ্গীর সাহেবকে, ভাই আপনি তাহলে আলু পটলের দাম নিয়ে থাকেন, উনি পারবেন। এখন উনি যে পারবেন সেটা কে বুঝলো? সেটা কি বিদেশ থেকে কেউ বুঝিয়েছে? মূল আশঙ্কার জায়গাটা হলো এখানেই, মূল আশঙ্কার জায়গাটা এখানেই। বিদেশ থেকে কে বোঝালো? বিদেশ থেকে কারা বোঝায়? বিদেশ থেকে কারা দাবি করে? এই ঘটনায়, এই পত্রিকা এবং মিডিয়াতে এই যে আক্রমণ, বিদেশ থেকে কাদের বেশি উৎসাহ ছিল? কারা বলেছে, কারা ঘা করেছে এবং কারা মলম দিয়েছে? আমি কিন্তু আরেক হারেই বললাম, কারণ আপনারা বুঝে নিন, আপনারা সব বুঝেন, সব জানেন, খালি বলতে পারেন না। আমি একটু জাস্ট আওয়াজ দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।